আমার ডিভোর্সের 25 বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকেই গেলাম। কিছু বুঝতে পারছি না, এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে তা একদমই অকল্পনীয় ছিল। লোকটা একপাশে গুটিসুটি বেঁধে বসে আছে, দেখতে বড্ড অসহায় লাগছে। নিজের মধ্যে সংকোচন করছি, সামনে যাব কি যাব না। অনেকটা জ্বর নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম। সামনে দাঁড়ানোর পরও লোকটা কোনো ভাবের পরিবর্তন হল না। বুঝতে পারলাম মানুষটা এখন আর চোখে দেখতে পায় না। 27 বছর আগে পারিবারিকভাবে আমাদের সাথে বিয়ে হয়েছিল সত্যজিতের। বেশ ভালোই চলছিল আমাদের সংসার, যৌথ ভয়াতে পুরো পরিবার একসাথে থাকতাম। শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে মাথা সম্পর্ক খুব ভালোই ছিল। আমার সবাই ভালোবাসতো। বিয়ের প্রায় 2 বছর অতিক্রম হওয়ার পরও যখন আমাদের সন্তান হচ্ছিল না, তখন আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে বিভিন্ন চাপ দিতে লাগলো। অবশেষে রিপোর্ট থেকে জানতে পারি আমি কখনো মা হতে পারবো না। এরপর শুরু হয় শ্বশুর বাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা। তবুও নিশ্চুপ ছিলাম, কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষ সত্যজিৎ ছিল। কিন্তু সুখ নামক বস্তু হয়তো সবসময় হয় না। আমার ক্ষেত্রে তার বিপরীত কিছু হলো না। পরিবারের চাপ সত্যজিৎও আমার দূর থেকে দড়িয়ে নিল। তবুও নিজেকে মানতাম যে মানুষটার মনে কষ্ট হয়তো এমন করছে। শ্বশুর বাড়িতে থাকাটা যখন অনেক যন্ত্রণাদায়ক হয়ে গেল, তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়ি গিয়ে উঠবো, এতে হয়তো পারিবারিক কিছুটা শান্তি হবে। যেদিন রাতে সত্যজিৎকে বাপের বাড়ি থেকে কথা জানালাম, সেদিন রাতে তার কোনো উত্তর পেলাম না। কিন্তু আগেরকার সময় বাপের বাড়ি যাওয়ার কথা বললে তার মুখটা কালো হয়ে যেত। এবারে তার মধ্যে তেমন পরিবর্তন হলো না। বাপের বাড়ি যাওয়ায় প্রায় 3 দিন বাদে একটা কুরিয়ার এলো, যাতে লেখা আছে সত্যজিতের বিয়ের কথা আর আমার ডিভোর্স পেপার। চিঠি আর ডিভোর্স পেপার হাতে নিয়ে আমার পুরো মাথা ফাঁকা হয়ে গেল। বুঝতে বাকি রইল না, পুরো বিষয়টা বহুদিন আগে থেকেই পরিকল্পিত, শুধু আমার বের হওয়ার অপেক্ষায় ছিল। যার জন্য এত কষ্ট আর অপমান সইলাম, সেই আর যখন পাশ কেটে চলে গেল, তখন নিজেকে পুরো একা মনে হলো। ভাবলাম ওই বাড়ি গিয়ে এই বিষয়ে প্রশ্ন করব, প্রতিবাদ করব, কিন্তু মনে হলো যার জন্য ও বাড়িতে যাব সেই তো আমাকে চায় না, তাই কি লাভ। ডিভোর্স পেপার সাইন করে পাঠিয়ে দিলাম। ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কখনো দেখা যোগাযোগ হয়নি, কারণ আমি নিজে সবটা বন্ধ করে দিয়েছিলাম। প্রতি ক্ষণে ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামী ত্যাগী মানুষের পৃথিবীতে না থাকা শ্রেয়। কিন্তু একটা সময় বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে। নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে ওসব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে এই পৃথিবীতে। পেছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ রইল না। মনে মনে প্রতিজ্ঞা করলাম সমাজে তাদের জন্য কাজ করব যারা নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাতপ্রাপ্ত। অতীতকে ভুলে কঠোর পরিশ্রমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম। স্থাপিত করলাম এতিমখানা, বৃদ্ধাশ্রম, বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা করলাম। আমার মতো যে সকল নারী এই সমাজে অবহেলিত, মানসিক আঘাতে জর্জরিত, তাদের জন্য কিছু করতে পারাটাকে নিজের জন্য অনেকটা সৌভাগ্যই মনে করতাম। অসুস্থ আর স্বাভাবিক লাগছে সত্যজিৎকে। আমি না হয় আর আপন ছিলাম না, তাই আমাকে ছাড়তে হয়। বলে যারা তার আপন তাকে এখানে কেন এখন রেখে গেল। এখন সার্ভেন্টকে জিজ্ঞেস করলাম ওনাকে এখানে কে এনেছে। উত্তরে সে জানায় সন্তানরা সবাই বিদেশ থাকে, কেউ দায়িত্ব নিতে চায় না, তাই আশ্রমে রেখে গিয়েছে। দীর্ঘশ্বাস ফেললাম আর মনে মনে চিন্তা করলাম, একসময় নিঃসন্তান হওয়া সত্যজিৎ আমাকে ছেড়েছিল, আজ সেই সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে গেল। এটাই হয়তো প্রকৃতির খেলা। এই সত্যজিৎ আমার সন্তান হবে না বলে আমাকে ছেড়ে দিল, সেই সত্যজিৎ আজকে বিয়ে করে সন্তান হওয়ার সত্ত্বেও বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছে। আসলে এটা হচ্ছে মানুষের নিয়তির খেলা। ভাগ্য যেখানে যেটা লেখা আছে ওখানে ওইটাই হবে। আজকে আমি হয়তো সত্যজিতের সাথে থাকলে আমারও একই অবস্থা হতো। সত্যজিতের আজকের এই দিনটা হয়তো বা আমার সাথে যে অত্যাচার ও অন্যায়গুলো করেছিল তারই ফলস্বরূপ।